কিছুদিন আগের ঘটনা। তখন টালিগঞ্জ থেকে এসপ্ল্যানেড এবং দমদম থেকে বেলগাছিয়া পাতাল রেল চালু ছিল। এখন অবশ্যই দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত পাতাল রেল চালু হয়ে গেছে। পাতাল রেল চালু হবার পর থেকে সমরবাবু পাতাল রেলেই যাতায়াত শুরু করেছেন। সমরবাবু ডালহৌসিতে এক মার্চেন্ট অফিসে ম্যানেজমেন্ট বিভাগে কাজ করেন। আগে তাকে টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে ট্রাম ধরে ডালহৌসিতে আসতে হতো, অনেক সময় লাগতো। এখন খুব কম সময়ে তিনি পৌঁছে যান অফিসে। সেদিন ছিল শনিবার। রাত থাকতেই উঠে স্নান সেরে চা আর দুখানা থিন অ্যারারুট বিস্কুট খেয়ে তিনি এসে পাতাল রেলের একটা কামরাতে চেপে বসলেন। এত ভোরে কামরা প্রায় খালি, শুধু এক কোণে একজন ভদ্রলোক বসে। প্রচন্ড শীত, তাই ভদ্রলোক প্যান্ট আর শার্টের ওপর পরেছেন ওভারকোট, পায়ে বুট জুতো। সমরবাবু এগিয়ে গিয়ে লোকটার সামনাসামনি উল্টো দিকে সিটে বসে পড়লেন। ভাবলেন, গাড়িতে তো মাত্র দুজন লোক, একটু গল্প করতে করতে যাওয়া যাবে। সমরবাবু শীতে প্রায় ঠকঠক করে কাঁপছিলেন। তিনি পাঞ্জাবি আর তার উপরে গরম শাল গায়ে দিয়েছেন, তবু যেন শীত কমছে না। সমরবাবু লোকটিকে প্রশ্ন করলেন, আপনি কত দূর যাবেন স্যার? লোকটি তার দিকে না চেয়েই ধীর কণ্ঠে শুধু বলল, ধর্মতলা। সমরবাবু দেখলেন লোকটা বেশি কথাবার্তা বলতে চান। তিনি তাই বললেন, আমিও যাব ধর্মতলা পর্যন্ত। ভালোই হলো, একসঙ্গে যাওয়া যাবে। লোকটি বলল, আপনি কি রোজ যান? হ্যাঁ। আমি কেবল শনিবার যাই। তা এই এত ভোরে? হ্যাঁ, শুধু শনিবার কেন? আমি আগে রেস খেলতাম, শনিবার ছাড়া যাওয়ার প্রয়োজনই পড়তো না। এসপ্ল্যানেডে আমার একজন বন্ধু থাকে গ্র্যান্ড হোটেলে, সে একজন জকি, সেই আমাকে ঘোড়ার খবর দিত। তারপর খেলা হলে আমি মাঠে গিয়ে খেলতাম, বাজি ধরতাম, টাকা জিততাম। বাহ, তাহলে তো আপনার বেশ মজা। মজা? তাই তো শুনেছি। জানেন তো, ফালতু টাকা থাকে না। কেন? মদে, নেশায়, জুয়োতে সব টাকা কোথায় উড়ে যেত। তারপর আবার সেই পরের সপ্তাহে শনিবার ছুটতাম সেই জকি বন্ধুর কাছে। এখন আর যান না? মাঝে মাঝে, যেমন আজ যাচ্ছি। তবে এখন আর গিয়ে কি লাভ হবে বলুন? সেই সব আনন্দ উপভোগ তো আর হবে না। সে কি, কেন হবে না? শুনুন তবে, একদিন জকি বন্ধু ভুল খবর দেয়। মানে বন্ধুটি ঠিক খবরই দিয়েছিল, কিন্তু পরে ঘোড়ার মালিকরা গট আপ করে মত পাল্টে ফেলে। এদিকে আমি প্রচুর টাকা জিতবো, এই চিন্তা করে আমার দেশের জমি বাড়ি সব বিক্রি করে 2 লাখ টাকা নিয়ে মাঠে গেছি। স্বপ্ন দেখেছিলাম ওই 2 লাখকে মাঠে 10-20 লাখ বানাবো। তারপর ওই টাকা ব্যাংকে ফিক্সড করে বাকি জীবন শুধু সুদের টাকায় ফুর্তি করে কাটাবো। তারপর? সমরবাবু কৌতূহলী হন। তারপর আর কি, যেদিন 2-5 হাজার নিয়ে মাঠে যেতাম সেদিন 5-7 হাজার জিতে ফিরতাম। কিন্তু সেই দিন সব উল্টে গেল। আশ্চর্য কাণ্ড! জকি বন্ধুটি সেদিন যেসব ঘোড়া জিতবে বলে খবর দিয়েছিল, মাঠে গিয়ে সে সব পাল্টে দিয়েছিল ঘোড়ার মালিকেরা। কিন্তু জকি বন্ধু সে খবর জানাতে পারেনি। তার ফলে প্রায় 2 লাখ টাকা সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরে গেলাম। একটা বাজিতে হারি, ভাবি পরের দানে বোধহয় উসুল হবে, কিন্তু আবার হার। এইভাবে শেষ বাজি পর্যন্ত হেরে একেবারে খালি হাতে বাড়ি ফিরলাম। বলেন কি? তারপর? তারপর আর কি বলবো, সেই দিন বাড়ি ফিরে এসে সেই রাতেই মনের দুঃখে আমি আত্মহত্যা করলাম। সমরবাবু অবাক। লোকটা আত্মহত্যা করেছে? তাহলে কথা বলছে কি করে? সমরবাবু ভাবলেন, বোধহয় মানসিক আঘাত পেয়ে ভদ্রলোকের মাথায় গোলমাল হয়ে গেছে, তাই তিনি উল্টোপাল্টা ভুল বকছেন। সমরবাবু বললেন, তা এখন যাবেন কোথায়? এসপ্ল্যানেডে নেমে 2-4টে খবর নেবার চেষ্টা করতে হবে, তারপর যাব রেসের ময়দানে। এখনো কি রেস খেলেন? না না, এখন দেখি আর ভাবি, একটা কি যেন শক্তি আমাকে প্রতি শনিবার রেসের মাঠের দিকে টানি। হঠাৎ ভদ্রলোক উঠে দাঁড়ালেন, বললেন, এই তো এসপ্ল্যানেড প্রায় এসেই গেল। বলেই ভদ্রলোক অকস্মাৎ চলন্ত গাড়ি থেকে দরজা বন্ধ অবস্থাতেই দরজা ভেদ করে গাড়ি থেকে নেমে গেলেন। এরকম ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে সমরবাবুর মাথা ঘুরতে লাগলো।
অনেক কষ্টে তিনি নিজেকে সামলে নিলেন। কিন্তু তার সামনে যেসব ঘটনা ঘটল সেসব কথা তিনি কোনোদিন কাউকে বলতে পারলেন না। পাতাল রেলে দেখা সেই অতৃপ্ত আত্মার কথা সমরবাবু কোনোদিনও ভুলতে পারেননি। সতে মুচি যাতে মুচি হলেও জুতো সেলাই সে করে না, পেশা তার ঢোল বাজানো। সেজন্য কেউ কেউ বলে সতে বায়েন। সতে কিন্তু তার নামের শেষে বায়েন বলে না, বলে মুচি। সত্যেশ্বর মুচি। এই সত্যেশ্বরকে নিয়ে আমাদের গ্রামে ভারী মজার গল্প প্রচলিত আছে। আমাদের গ্রামের অনতি দূরে রায়না নামে এক বিখ্যাত গ্রাম আছে। একদিন সতে এবং ওর দূর সম্পর্কের এক জ্যাঠামশাই ভূষণ কি এক জরুরি কাজে খুব ভোরে রায়না যাওয়া ঠিক করলো। আগের দিন রাত্রে সব ঠিকঠাক করে পরদিন ভোরবেলায় ভূষণ এসে সতেকে ডাকলো। তখন নিশি ভোর, আকাশ তখনও অন্ধকার, একটিও কাকপক্ষী ডাকে নাই। তেমন সময় ভূষণ ডাকলো, সতে, এই সতে। কিন্তু কোথায় সতে? সাড়া নেই, শব্দ নেই। অবশেষে অনেক ডাকাডাকির পর সতের বউ দরজা খুলল। কি ব্যাপার? সতেকে ডেকে দাও, সকাল করে না গেলে কোনো কাজই যে হবে না। ও মা, এই তো খানিক আগে আপনি এসে তাকে ডেকে নিয়ে গেলেন, আবার এখন এসে ডাকাডাকি করছেন। বলি ব্যাপারটা কি? আমি আমি এসে ডেকে নিয়ে গেলাম? আমি তো এই আসছি। না, আপনিই তো ডাকলেন তাকে, সেও অমনি আপনার ডাক শুনে বেরিয়ে গেল। কি সর্বনাশ! তাহলে কি হবে? একেবারে আপনার মতো গলায় ডাকলো তাকে। আমার মন বলছে নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে তার। আপনি এখনই খোঁজ খবর নিন। আমি মেয়ে মানুষ, আমি কোথায় কি করব? বড় আশ্চর্য ব্যাপার বটে। নিশি ভোরে অবিকল আমার মতো গলা করে ডাকলো, সেও অমনি বেরিয়ে গেল। এ তো দেখছি অত্যন্ত গোলমেলে ব্যাপার। ঠিক আছে, তুমি কিচ্ছুটি ভেবো না, আমি এখনই ব্যবস্থা করছি। সঙ্গে সঙ্গে লোকজন জড়ো করে ফেলল ভূষণ। দেখতে দেখতে সকালও হয়ে গেল। তারপর শুরু হলো খোঁজাখুঁজির পালা। গাঁয়ের সর্বত্র তন্ন তন্ন করে খোঁজা হলো সতেকে। কিন্তু কোথায় সতে? শুধু শুধু খোঁজাখুঁজিই সার হলো। কি বিপদ! খুঁজে পাওয়া গেল না বলে হাল ছেড়ে দিলে কি করে হবে? আবার খোঁজো, যেখান থেকে পারো খুঁজে বের করো তাকে। আবার শুরু হলো খোঁজাখুঁজির পালা। বন জঙ্গল তোলপাড় করা হলো, কিন্তু তবুও কোনোখানে সতের এতটুকুও চিহ্ন পাওয়া গেল না। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন ভূষণ ওর মেয়ের বাড়ি যাচ্ছিল। তখন চৈত্রের শেষ, দুপুরবেলা, খাঁ খাঁ করছে রোদ্দুর। খালি পায়ে সতের কথা ভাবতে ভাবতে পথ চলছিল ভূষণ। গাঁয়ের প্রান্তে বাবুর মায়ের খালের ওপারে মালগড়ে বলে একটা জায়গা আছে। সেখানে বিরাট এক বটগাছের নিচে গিয়ে ভূষণ বসল। এই পথে কতদিন সতেকে সঙ্গে নিয়ে ভূষণ তার মেয়ের বাড়ি গেছে। এই গাছতলায় কতবার বিশ্রাম করতে বসে দুজনে কতই না গল্প করেছে। সেই সব কথা ভাবতে লাগলো ভূষণ। ভাবতে ভাবতে সতের জন্য মনটা তার আরো বেশি করে খারাপ হয়ে গেল। কি যে হলো মানুষটার, বেমালুম উবে গেল। গাঁয়ের লোকে কত কথাই না বলছে এসব ব্যাপার নিয়ে। কেউ বলছে ওকে ঠিক নিশিতে ডেকেছে, কেউ বলছে বাঘে খেয়েছে, কেউ বলছে দেশত্যাগ করেছে। যার যা ইচ্ছে সে তাই বলছে। দুষ্ট লোকেরা বলছে ও সব ভূষণেরই কারসাজি, সেই নিশ্চয়ই কোনো কিছুর লোভে সরিয়েছে সতেকে। শেষের কথাটা শুনলে কেমন যেন ছ্যাঁত করে ওঠে বুকের ভেতরটা। কিন্তু মানুষের মুখে তো হাত চাপা দেওয়া যাবে না, কাজেই যে যা বলে তা চোখ কান বুঝে শুনে যেতে হয়। ভূষণ তখন গাছতলায় বসে বসে এইসব ভাবছে। সেই সময় হঠাৎ ওর পায়ের ওপর জলের মতো এক ফোঁটা কি যেন পড়ল টস করে। ভূষণ ভাবল এ নিশ্চয়ই কাকপক্ষীদের কাজ। কিন্তু কিছুক্ষণ বাদে আবার যখন আরেক ফোঁটা পড়ল, তখন আর সন্দেহ ভঞ্জন না করে পারল না।
ব্যাপারটা কি দেখবার জন্য উপর দিকে তাকাতেই যা সে দেখতে পেল তা সচক্ষে দেখেও যেন বিশ্বাস করতে পারল না। ভূষণ দেখতে পেল সেই বটগাছের অতি উচ্চে 3টে মোটা ডালের ফাঁকে চুপচাপ শুয়ে আছে সতে, আর তারই কাতর 2টি চোখ বেয়ে টপ টপ করে ঝরে পড়ছে সেই জলের ফোঁটা। সতেকে দেখতে পেয়ে ভূষণ লাফিয়ে উঠল। সতে, এই সতে! কিন্তু কে দেবে সাড়া? সাড়া নেই, শব্দ নেই। সতে শুধু চেয়ে চেয়ে দেখছে। ভূষণ আবার ডাকল, সতে রে! সতে এবারও সাড়া দিল না। ভূষণ ফের ডাকল, এই এই সতে, ওখানে শুয়ে আছিস কেন? আমি জ্যাঠামশাই, আমাকে চিনতে পারছিস না? ভূষণ বুঝল গতিক সুবিধের নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে, নয়তো মাথা খারাপ হয়েছে সতের। কিন্তু যাই হোক, একে এখানে একা ফেলে রেখে কাউকে ডাকতে যাওয়া ঠিক হবে না, অথচ ওকে ওখান থেকে নামিয়ে আনাও তার একার কর্ম নয়। ভাগ্যক্রমে হঠাৎ সেখান দিয়ে ভূষণের এক চেনা লোক যাচ্ছিল। ভূষণ তাড়াতাড়ি তার কাছে গিয়ে সব কথা খুলে বলে দুজনে মিলে ধরাধরি করে সতেকে নামিয়ে বাড়ি নিয়ে যাওয়া হলো। তারপর আস্তে আস্তে কয়েকদিন পর সে কিছুটা সুস্থ হলো। দিন কতক পর যখন সে একেবারেই সেরে উঠল, তখন একদিন সকলের কাছে সবকিছু সবিস্তারে খুলে বলল সে। সেদিন ভোরবেলায় জ্যাঠামশাইয়ের মতো গলা করে কে যেন ডাকলো, আর আমিও অমনি মন্ত্রমুগ্ধের মতো বেরিয়ে এলাম সেই ডাক শুনে। বাইরে এসে দেখি একটা লোক গেরুয়া বসন পরে অনেক দূরে দাঁড়িয়ে আছে। এত দূর থেকে ঠিক ঠাওর করতে পারলাম না সেই লোকটা জ্যাঠামশাই কিনা, কিন্তু আমি কোনো এক অদৃশ্য মন্ত্র বলে তার পিছু পিছু চলতে লাগলাম। আমার যতদূর মনে পড়ে, আমি যেখানে গিয়েছিলাম সেটা একটা শ্মশান, কিন্তু সেটা আমার কোনো চেনা জায়গা নয়। তারপর লোকটা আমার কাছে এগিয়ে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর আমার কিছুই মনে নেই। মাঝে একবার যখন আমার জ্ঞান হলো, দেখলাম চারিদিক ঘুটঘুটে অন্ধকার, রাত হয়ে গেছে। আমি প্রায় উলঙ্গ হয়ে শুয়ে পড়ে আছি, কোমরে শুধু এক টুকরো ন্যাকড়া বাঁধা। আমার গোটা গায়ে কি সব লাল হলুদ সাদা রং মাখানো। পাশে চোখ ফেরাতে দেখলাম কিছু দূরে সেই লোকটা সামনে আগুন জ্বালিয়ে ধ্যান করছে। বুঝলাম সে একটা সাধু, কিন্তু সে আমাকে কেন নিয়ে এসেছে তার সাথে, আর আমার অবস্থা বা এরকম কেন? আর একবার সাধুর দিকে চেয়ে দেখলাম সাধু কিছু একটার উপর বসে ধ্যান করছেন। আরো একটু ভালো করে দৃষ্টি দিতে যেটা দেখলাম, তাতে আমার গোটা শরীর ঠান্ডা হয়ে গেল। দৃশ্যটা এতটাই ভয়ানক যে আমার গলা থেকে কোনো আওয়াজই বেরোলো না। দেখলাম সাধু যে জিনিসটার উপর বসে আছে তার 2টো হাত আছে, 2টো পা আছে, সেটা একটা মানুষেরই দেহ। শুধু তার যেটা নেই সেটা হলো তার মুন্ডু। মুন্ডুর জায়গায় একটা বিচ্ছিন্ন করা গলা। দেখে মনে হয় কেউ যেন তার মুন্ডুটা ধরে উপড়ে নিয়েছে গলা থেকে। কিছুটা দূরেই দেখলাম লোকটার মুন্ডুটা পড়ে আছে, তখনও রক্ত গড়িয়ে যাচ্ছে কাটা অংশ থেকে। এরকম একটা দৃশ্য দেখে আমি চোখে অন্ধ দেখলাম, হয়তো আবার অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান যখন হলো দেখলাম সবে ভোর হব হব করছে, সেখানেই পড়ে আছি, কিন্তু আশপাশে আর কেউ নেই, না সেই সাধু না মুন্ডুবিহীন লাশ, কিছুই না, যেন সেখানে কখনো কিছুই হয়নি। এমনি আমার গায়ের পোশাক যেমন ছিল ঠিক তেমনিই আছে। বুঝলাম যাকে সাধু ভেবেছিলাম সে আসলে একটা কাপালি। চিৎকার করে কাউকে ডাকতে চাইলাম, দেখলাম গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। কোনো রকমে উঠে টলতে টলতে এই গাছের তলায় এসে পড়ে গেলাম। হেঁটে বাড়ি যাওয়ার মতো আর শক্তি ছিল না দেহে, পাছে আবার শেয়াল কুকুরে না টেনে নিয়ে যায় আমার এই মৃত্যুপ্রায় অবস্থা দেখে। সেই ভয়ে শরীরের শেষ শক্তিটুকু দিয়ে নিজেকে এই গাছের উপরে ডালে টেনে তুললাম। তারপর থেকে কত দিন রাত পেরিয়ে গেছে। গাছের তলা থেকে যখন লোক হেঁটে যায় প্রাণপণে চিৎকার করার চেষ্টা করি, কিন্তু এক ফোঁটাও আওয়াজ বেরোয় না গলা দিয়ে।
তারপর একদিন দেখলাম আপনি এসে বসলেন গাছের তলায়। দেখে আমার দু চোখে জল এসে গেল। তারপর তো আপনি সবই জানেন। এখন সেই দিনের কথা ভাবলে বুঝতে পারি না পুরো ঘটনাটার অর্থ কি ছিল। কেনই সেই কাপালিক আমাকে তার সাথে নিয়ে এসেছিল? সেই মুন্ডু কাটা লোকটাও বা কে? কি উদ্দেশ্য ছিল কাপালিকের? আর সব থেকে বড় কথা, আমার সাথে সে কি করেছিল বা কি করেনি? যদি আমার সাথে খারাপ কিছু করার অভিপ্রায় ছিল কাপালিকের, তাহলে আমাকে ছেড়ে দিল কেন? পরের দিন ভোরবেলাও বা উঠে আশেপাশে কিছু দেখতে পেলাম না কেন? পুরো ঘটনাটা আমার কাছে যেন একটা দুঃস্বপ্নের মতো মনে হয়। সতের মুখে এই অবিশ্বাস্য কাহিনী শুনে অবাক হয়ে গেল সকলে।